দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে। শুরুতে শিরোনাম জানাবো। রাজধানী সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ, বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সতর্ক অবস্থান, জনসাধারণকে বাইরে বের না হতে মাইকিং। রাজধানীর প্রবেশপথে আটকা পড়েছে পণ্যবাহী কয়েকশো ট্রাক, কমছে যোগান, মূল্যস্ফীতি ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, আন্তর্জাতিক পদক্ষেপ ছাড়া সংকট সমাধান অসম্ভব বলছেন বিশ্লেষকরা। আরাকান আর্মি কন্টিনিউয়াসলি আরাকানের যেটা রাখাইন রাজ্যে বিভিন্ন জায়গা দখল করে নেয়, কারণ রোহিঙ্গাদের জন্য একটা অস্তিত্ব সংকট তৈরি হবে। ইন্টারনেট না থাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম বন্ধ, কন্টেইনার জট বাড়ার শঙ্কা, মোংলা বন্দরে ভেড়ার অপেক্ষায় ৮ বিদেশি জাহাজ। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর ২টায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি থেকে একযোগে সম্প্রচারিত হবে তার এই বক্তব্য। সেই পর্যন্ত দেশের সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে, এ তথ্য জানিয়েছে আইএসপিআর। সারা দেশে চলছে কারফিউ, রোববার সন্ধ্যায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট। এর আগে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে কারফিউ মেনে চলার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, জানমালের নিরাপত্তার স্বার্থেই কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান এবং দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। সাধারণ জনগণকেও সহযোগিতার আহ্বান জানায় আইএসপিআর। এদিকে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনের সাধারণ ছুটি। আগামী ৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস, এছাড়া বন্ধ রয়েছে সব আদালত কার্যক্রম। সকাল থেকেই রাজধানী এবং আশেপাশের বেশ কিছু এলাকায় পড়েছে কারফিউর প্রভাব। এসব এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, সাজোয়া যান নিয়ে মোতায়েন রয়েছে পর্যাপ্ত সেনাবাহিনীও। সকাল থেকেই থমথমে পরিস্থিতি। মূল সড়কে সেনাবাহিনীর ঘন ঘন টহল থাকায় জরুরি প্রয়োজনে বিভিন্ন অলিগলি দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। কাঁটাতারের বেড়া দিয়ে সাধারণ মানুষকে যাতায়াতের নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তল্লাশি জিজ্ঞাসাবাদ ছাড়া কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এদিকে তো কোনো কিছু নেই, এদিকে তো একদম ঠান্ডা নিবিড়। সেনাবাহিনী টহল দিচ্ছে, পুলিশ টহল দিচ্ছে। প্রাইভেট কার একটাকে ৩০০ টাকার ভাড়া, ৫,০০০ টাকা বলছে, তারপর যেতে চাচ্ছে না। জি, এখন হাত ব্যাগের মধ্যে হাত কিন্তু ব্যাগ কিন্তু হাতের মধ্যে আছে হসপিটালের। দেশজুড়ে বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। সড়কে মহাসড়কে যানবাহন একেবারেই কম। কারফিউ থাকায় পাল্টে গেছে খুলনা নগরীর চিরচেনা রূপ। অলিতে গলিতে বন্ধ দোকানপাট, সড়কে চলছে না ভারী যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিকল্প হিসেবে ব্যবহার করছে রিকশা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় বসানো হয়েছে তল্লাশি চৌকি। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার দিনভর সংঘর্ষ হয় আতঙ্কিত নগরবাসী। আর আমাদের অফিসিয়াল কাজকর্ম চালাতে হচ্ছে, এর জন্য তো যাওয়াই লাগবে অফিসে। কাজকাম করতে বেরোতে পারবো কিনা তা আমরা দেখতে বেরিয়েছি, নাহলে তো আমরা ছেলেমেয়ে নিয়ে বাঁচা পড়া মুশকিল হয়ে যাবে। যে আজকে কারফিউ ডাকছে, আপাতত আমাকে করার কিছু নাই, আমাকে ছেলে মেয়ে বউ বাচ্চা সব রয়েছে।
একই চিত্র বন্দর নগরীতেও। শহরের মোড়ে মোড়ে তল্লাশি চৌকি, টহল দিচ্ছেন সেনা সদস্যরা। অনির্দিষ্টকালের কারফিউ চলায় সড়কে যান চলাচল একেবারেই কম। রিকশা করেই বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। বন্ধ বেশিরভাগ কর্মসংস্থান, তাই জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন নিতান্তই পেটের তাগিদে বের হচ্ছেন। এদিকে গার্মেন্টস বন্ধ থাকায় নগরী ছাড়ার কথা ভাবছেন পোশাক শ্রমিকদের অনেকে। গার্মেন্টস কালকে রাতে বন্ধ দিছে, তো আমরা মনে করছি বন্ধ দিবে না, সেই জন্য ছিলাম। এখন বন্ধ দিচ্ছে, এখন চলে যাচ্ছি। 3 দিনের ছুটি দিয়ে দিছে, তাই এখানে আমাদের নিজেদেরকে আমরা সেফ মনে করতেছি না, তো এই কারণে আমরা চলে যাচ্ছি। গতকাল থেকে আজকের দিনটা আসলে অনেক ভালো, মানে কোনো সংঘাত কিংবা কোনো মারামারি এরকম আমরা দেখি নাই। সকালবেলা আমরা নিরাপদ বোধ করি, বিকেলবেলা আমরা দোকান করতে পারি না, বন্ধ করে চলে যেতে হয়। সিলেট নগরীতেও যানবাহনের সংখ্যা হাতে গোনা। কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তারা পড়েছেন তল্লাশি জিজ্ঞাসাবাদের মুখে। নগরীতে সেনা এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনী। মানুষ প্লাস গাড়িগুলো তেমন একটা দেখা যান না। আজকে অবস্থা অন্যান্য দিনের তুলনায় একটু থমথমে অবস্থা, আর মানুষ একটু আতঙ্কের মধ্যেও আছে। সারাদিন 100 টাকা রুজি করা যায় না, মানে তো মনে করেন আরও তো আপনার সমস্যা হয়েছে, মানে দিছে শিডিউল দিছে না কারফিউ, তখন আমরা চলতে করতে কষ্ট হয়ে যায়। রাত থেকেই ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার জন্য রাজধানীর গাবতলী এলাকায় জড়ো হয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তৈরি হয়েছে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। দর্শক, আমি আছি এখন গাবতলীর যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে। এখানে আমার পেছনে আছে আইনশৃঙ্খলা বাহিনী, সেই সাথে শত শত পণ্যবাহী ট্রাক। সেই ট্রাকগুলো এখানে অবস্থান করছে। আমরা একটু দেখাই আগে যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে কঠোর অবস্থান, সেই সাথে দুই পাশে কয়েক কিলো জুড়ে ঢাকায় ঢুকতে চাওয়া ট্রাক এবং সেই সঙ্গে ঢাকা থেকে বের হবার জন্য যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো এখানে ঠায় দাঁড়িয়ে আছে গতকাল সন্ধ্যার পর থেকেই। এবং ট্রাক চালকরা বললেন যে তারা খুব বিপদে আছেন, ভোগান্তিতে পড়েছেন। আমরা তাদের কথা একটু শুনতে চাই। চামাল আছে, মাছ আছে, অনেকেই অনেক কিছু নিয়ে এসেছে, কিন্তু কোনো গাড়ি যাইতে পারছে না। একটা অ্যাম্বুলেন্স যে যাবে এই রাস্তাটাও নাই এখানে। তো কালকে রাত্রে থেকে আমাদের দীপনগর থেকে গাড়িটা নিয়ে আসছে, মানে আমরা কালকে থেকে আমরা মানে সবাই ড্রাইভার এখানে। আম, মাছ, তারপর অনেক যাবতীয় পণ্য আছে, কিন্তু ড্রাইভাররা কালকে রাতে 9টা থেকে এখানে উপস্থিত। আমাদের ট্রাকে খাদ্য আছে, আপনার চাইল আছে, চাইল জি। 2 লাখ টাকার। আমি রাজশাহী থেকে, আমি একটা ছোটোখাটো ব্যাপারী। এই আমগুলো আমি ঋণ করে যে টাকাটা নিলাম, যদি আমটি নষ্ট হয়ে যায় এই ঋণটা কে পরিশোধ, কে আমার সাহায্য করবে, কে আমার হেল্প করবে? এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে বলেছেন যে আসলে তারা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা এখানে সজাগ আছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে চালক যারা, তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে তাদের এই ট্রাকে অনেক পচনশীল তরিতরকারি আছে, ফলমূল আছে, এবং এই ট্রাকগুলো রাত থেকেই এখানে অবস্থান করছে। তো দ্রুত সময়ের মধ্যে এই ট্রাকগুলোকে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য তারা আবেদন করেছেন, দাবি জানিয়েছেন। এবং আমরা ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুততার সাথে এই ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হবে। তবে কখন ছেড়ে দেওয়া হবে সে সময়টি কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলেনি। দর্শক, কিছুক্ষণ আগেই গাবতলী এলাকার এই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সাধারণ মানুষের নাগালে নেই পণ্যমূল্য। আয়ের তুলনায় ব্যয় বেশি, সরবরাহ ব্যবস্থা অথবা ট্রাক ভাড়া বৃদ্ধির অজুহাতে নতুন করে বাড়ছে দাম। এমনিতেই কয়েক বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, তার উপর সংঘাত পরিস্থিতি তৈরি করেছে আতঙ্ক। ব্যবসায়ীরা বলছেন অভ্যন্তরীণ বা আমদানি সব ধরনের পণ্যের যোগান কমেছে, তাই দাম বৃদ্ধির বিকল্প নেই। ভোক্তারা বলছেন চলমান পরিস্থিতিতে আয় কমেছে, কুলিয়ে ওঠা যাচ্ছে না। তাই এদিকে মূল্যস্ফীতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।
গেল ৮ থেকে ১০ দিন ধরেই নাগালের বাইরে ছিল সবজির বাজার। কেজিতে দাম বাড়ে ৩০ থেকে ৪০ টাকা। অজুহাত ছিল যোগান কম থাকায় এই মূল্যবৃদ্ধি। সবজির উত্তাপ এখন কিছুটা কমলেও বেড়েছে ডিম, চাল, তেল, ব্রয়লার মুরগি সহ বেশ কয়েকটি পণ্যের দাম। সংঘাতের সঙ্গে এখন নতুন অজুহাত, বৈরী আবহাওয়া। সুযোগ নিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে পণ্যের দাম। কিনতে গিয়ে হাসপাস অবস্থায় সীমিত আয়ের মানুষ। আয় না বাড়লেও বাড়ছে ব্যয়। ইচ্ছা করলো পট করে দাম বাড়াই দিল এবং তাদেরকেও কোনো বলার বা বোঝার বা মনিটরিংয়ের কেউ কি আছে বা থাকলেও সেটা কার্যকর কিনা সেটাই আমরা বুঝতে পারি না। এখন আমি যেটা কিনতে যাই সেটাই দেখি বাড়া, মানে যে কোনো প্রোডাক্টে। এই যে পেঁয়াজের দাম বেড়ে গেল, হ্যাঁ, তারপরে যে এখন তেল দেখলাম 20 টাকা করে নাকি বাড়ছে। দামের কারণে কমেছে বেচা কেনা। ইচ্ছা না থাকলেও চাহিদার লাগাম টানছে ক্রেতা, বিক্রেতাদেরও কমেছে ব্যবসা। আমাদের ফিড দেওয়ার ঠিক গেছে, মানে কোনো ক্রেতা নাই, কাস্টমার আমাদের নাই এখন বর্তমানে বাজারের মধ্যে। মানে আমরা ব্যবসায়ীরা অনেক কষ্ট মেজ আছে, বিক্রি নাই তো। মানুষের ভিতরে একটা ভয় দিক, এই জন্য কেউ বাজারে মার্কেটে আসতেছে না। কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, অর্থাৎ পণ্যের প্রকৃত যে দাম তার চেয়ে অন্তত 10 ভাগ বেশি দামে পণ্য কিনছে ক্রেতা। টানা সংঘাতে আরও উস্কে যাবে মূল্যস্ফীতির পারদ, যা আরও কঠিন করবে মানুষের জীবন ধারণ। বিশালভাবে সাপ্লাই চেইন ডিসরাপশন হলো এবং সাপ্লাই চেইন কবে পুরোপুরিভাবে সঠিক হবে সেটাও আমরা বলতে পারছি না, কারণ আন্দোলন এখনও চলমান এবং এটা আরও বাড়ছে। যেভাবে সাপ্লাই ডিসরাপশন হয়েছে, ভ্যালু চেইনগুলো ডিসরাপ্টেড হয়েছে, অভ্যন্তরীণভাবেও হয়েছে, বৈদেশিকভাবেও হয়েছে, দুটোভাবেই ডিসরাপ্টেড হয়েছে। এখানে মূল্য বাড়াটা খুবই স্বাভাবিক। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। তাদের সাম্প্রতিক প্রতিবেদন বলছে ঝুঁকিপূর্ণ সূচকে আছে বাংলাদেশের নাম। 2 বছর ধরেই এমন অবস্থান। ট্যাক্সেলটা বাড়াতে হবে, এটা সাধারণ মানুষ একেবারেই তারাই কিন্তু এটা নেয়। ইট ইজ 100% টার্গেটেড। একটা নিরীক্ষা হওয়া দরকার যে এই 1 কোটি পরিবারের কথা বলা হচ্ছে, ব্যাপকভাবে ব্যয় হচ্ছে এখানে, কিন্তু এইটা অর্থগুলো কি আসলে সঠিক পরিবাররা পাচ্ছে নাকি যারা পাওয়ার যোগ্য না তারা সেটা থেকে সুবিধা লুটে নিচ্ছে। দাম নিয়ন্ত্রণে কাজে আসছে না কৌশল। বিরতির পর স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু করেছে টিসিবি, কিন্তু যোগান না থাকায় চিনি বিক্রি বন্ধ রেখেছে সরকারের এই সংস্থা। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে কক্সবাজার টেকনাফ ক্যাম্পগুলোয় বেশ কিছু রোহিঙ্গা প্রবেশের তথ্য পাওয়া গেছে। সীমান্তে অপেক্ষায় আছে আরও অনেকেই। আন্তর্জাতিক তৎপরতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে করছেন বিশ্লেষকরা। কক্সবাজার টেকনাফ সীমান্ত এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকে আজ থাকছে 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফুর রহমান, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী ইহসান আল কুতুবী। সংঘাতময় এক পরিস্থিতিতে মিয়ানমার থেকে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের ঢল। সালটা 2017। 5 লাখের সংখ্যাটা এখন প্রায় 1.5 মিলিয়নের ঘরে। 7 বছর পর আবারও সংঘাতে উত্তপ্ত মিয়ানমার। বিভিন্ন সূত্র মতে গেল 6 মাসে সংঘাতে ঘর ছাড়া আরও কয়েক লাখ রোহিঙ্গা, যাদের অনেকেই আশ্রয় নিয়েছেন নাইক্ষ্যংছড়ি, জাম্বনিয়া, নাপুরা সহ বিভিন্ন এলাকায়। সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করছেন তারা। কেউ কেউ এরই মধ্যে চলে এসেছেন ক্যাম্পগুলোতে। কয়েকটি দলকে আবার ফেরত পাঠিয়েছে বিজিবি। নিরাপত্তা নাই হিসাবে জানিয়ে পারি যেসুলত আন্তর্জাতিক সেফগুলো দিব, যেসুলত যেগুলো দিব আর এখন যাইবার বাধ্যকতা। বড় যুদ্ধ কি আর কেন জবিনের মাঝে চলা সরু ওরে আর রোহিঙ্গা বাইবরাদর কলা আছে ইনরে ডেলি কাদা কুম খতম করে দে খারুয়াই হিনর ওরে চলের বেশা বেশি মারি ফেলের। আর দেখুন আছে মানুষ শুনে তাই না পারে, তো তারা দুনুতর বর্তন বেশি মারা ধরা করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নেতারা জানান, নতুন করে জনস্রোত ঠেকাতে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। একটা রোহিঙ্গাও নতুন করে এখানে কি করতে না পারে, বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই দিয়ে আমরা সবসময় সতর্ক রয়েছি। সামনের দিনেও আমরা সতর্ক থাকবো। তবুও আমি যেটা মনে করি, আমাদের চাইতে যারা ওখানে সীমান্তে যারা দায়িত্ব রয়েছে, বিশেষ করে বিজিবি, তাদেরকে আরও আন্তরিকভাবে রোহিঙ্গারা যাতে কোনোভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেটিভাবে তাদেরকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, সেটি আমাদের সবসময় দাবি থাকবে।
স্থল ও জলসীমা দিয়ে অনুপ্রবেশ রোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। বিশ্লেষকরা বলছেন, ঘটনার পরিক্রমায় 2017 সালের পুনরাবৃত্তি ঘটলে পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হবে বাংলাদেশের। মংডুতে একটা বড় ধরনের রোহিঙ্গাদের সেটেলমেন্ট আছে, তো অনুমান করা যায় যদি মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মির মধ্যে এই লড়াই কন্টিনিউ হয় এবং আরাকান আর্মি কন্টিনিউয়াসলি আরাকানের মানে যেটা রাখাইন রাজ্যের বিভিন্ন জায়গা দখল করে নেয়, তখন রোহিঙ্গাদের জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি হবে। তখন তারা বাধ্য হয়ে বাংলাদেশে আসার চেষ্টা করবে, কারণ ইন্টারন্যাশনালি যারা রিফিউজি হয়েছে এরকম ইতিহাস বলে, রিফিউজি হওয়ার জন্য অর্থাৎ অ্যাসাইলাম সিকার অর্থাৎ তার আশ্রয় প্রার্থীরা সবসময় তার নিকটস্থ বর্ডারটা ক্রস করে। তাই বাংলাদেশ সীমান্তে মানব ঝল রুখতে স্থলের চেয়ে জলভাগে বেশি নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। 2017 সালে এই নাফ নদীকে ব্যবহার করেই মিয়ানমার থেকে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। আর এবার জান্তা বিদ্রোহী সংঘর্ষের পর আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য ওপারে অপেক্ষা করার খবর বেরিয়েছে বিভিন্ন মাধ্যমে। যদিও বিজিবি এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে সতর্ক প্রহরা রয়েছে সীমান্ত অঞ্চলে, তবে শেষ পর্যন্ত এই ঢল ঠেকানো আদৌ যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরদ্বীপ, টেকনাফ, কক্সবাজার। আজও বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা, ফলে দেশজুড়ে 4G সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে আজ বেলা 11:15 থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাতেও বিঘ্ন ঘটেছে। গ্রাহকরা জানিয়েছেন ফিক্সড ব্রডব্যান্ড সেবা পাচ্ছেন না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা জানিয়েছেন সাবমেরিন কেবল এবং আন্তর্জাতিক গেটওয়ে থেকে কোনো ব্যান্ডউইথের সরবরাহ নেই। এদিকে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে গতকাল থেকে বন্ধ আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বেশ কিছু সোশ্যাল সাইট। ভোগান্তিতে পড়েছেন MFS সেবাগ্রহীতারাও। আর অনেকটা নিরুপায় হয়েই অনেকে বিভিন্ন ভার্চুয়াল প্রোভাইডারের নেটওয়ার্ক, VPN বা অন্যান্য অননুমোদিত টুলসের মাধ্যমে ব্যবহার করছিলেন ফেসবুক। রোববার দুপুর 11:15 পর থেকে পর্যায়ক্রমে দেশের সবকটি অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। শুধু 2Gর মাধ্যমে ভয়েস কল সেবা চালু আছে। আশেপাশের এলাকায় থাকা পণ্যবাহী ট্রাক সকালে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে, তবে এই সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। সাধারণত বন্দর থেকে বিকেলে পণ্য বের করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে পণ্য হ্যান্ডেলিংয়ের কার্যক্রম চলছে। বন্দরে আছে প্রায় 40,000 কন্টেইনার। আজ ইন্টারনেট সেবা আবারও বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম চলছে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষ চূড়ান্ত রূপ নিলে গত 17 জুলাই থেকে ঢাকা থেকে রপ্তানি পণ্য চট্টগ্রামের ডিপোতে পাঠানো ব্যাহত হয়। একদিন পরই বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। আমদানি রপ্তানি কার্যক্রম তৈরিতে হয় অচল অবস্থা। আর সে সময়ে টানা 4 দিন চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি চালান খালাস বা রপ্তানি চালান জাহাজে তুলে দেওয়ার শুল্কায়ন করা যায়নি। গত 23 জুলাই থেকে বিকল্প ব্যবস্থায় কাস্টমস হাউসের অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে নতুন চালান শুল্কায়নের জন্য নথিপত্র জমা নেওয়া শুরু হয়। এরপর সীমিত আকারে ইন্টারনেট সুবিধা চালু হয়, তাতে আমদানি রপ্তানি কার্যক্রমের কিছুটা গতি বাড়ে। কারফিউতে মোংলা বন্দরে ফেরার অপেক্ষায় আছে 8টি বিদেশি জাহাজ। এর মধ্যে 7টি সিমেন্ট কারখানায় কাঁচামাল, কয়লা এবং বিভিন্ন মেশিনারি সামগ্রী, আর একটিতে রয়েছে গ্যাস। পশুর নদের হারবাড়িয়া এলাকায় এসব জাহাজ অবস্থান নিয়েছে। নৌপথে চলাচল স্বাভাবিক থাকায় বন্দরের কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আখাউড়া বন্দরে থমথমে অবস্থা, লোক সমাগম নেই বললেই চলে। আর 3টি ট্রাক ভারত অংশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। হিলিতে কার্যক্রম বন্ধ রয়েছে। পণ্য খালাস শুরু না হলেও খোলা আছে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ স্থলবন্দর। আজ থেকে আবারও 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সময়ে দেশের সব ব্যাংক বন্ধ থাকছে, শেয়ার বাজারে লেনদেন হবে না। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও বন্ধ থাকছে। তবে এই সময় চালু আছে ব্যাংকের এটিএম বুথ। গ্রাহকরা প্রয়োজনে টাকা তুলতে পারবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিংয়ে চালু আছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত মাসের টানা
3 দিন লেনদেন বন্ধ ছিল। পরে সীমিত পরিসরে পুঁজিবাজার এবং ব্যাংকিং কার্যক্রম চালু হয়। এদিকে গতকাল পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে, কমেছে লেনদেনও। গতকাল সকাল 10টায় লেনদেন শুরুর পরপরই শেয়ার বিক্রি করতে থাকেন বিনিয়োগকারীরা। এতে পয়েন্ট হারাতে থাকে সূচক, যা লেনদেনের শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। এদিন টানা ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় 105 পয়েন্ট কমেছে। পোশাক কারখানা উৎপাদন কার্যক্রম চলছে না। চলমান পরিস্থিতিতে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বুদ্ধ পরিস্থিতির বিবেচনায় শ্রমিক কর্মচারীদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে। গতকাল বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর করা হয়েছে, এরপর বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন কারখানা। চলমান পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছে হোয়াইট কোট খ্যাত চিংড়ি ব্যবসা। পরিবহন, ইন্টারনেট আর ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ফ্যাক্টরিতে পড়ে আছে রপ্তানিযোগ্য অনেক চিংড়ি। বিদেশি ক্রেতা হারাচ্ছে অর্থকারী এই পণ্যটি। সংশ্লিষ্টদের দাবি, গেল কয়েকদিনের ক্ষতি প্রায় 30 কোটি টাকা। দেশে প্রতি বছর বিপুল অর্থ আয় হয় চিংড়ি রপ্তানি থেকে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ খাত হুমকির মুখে পড়েছে। কারফিউ সহ নানা কারণে বিপাকে পড়েছেন রফতানিকারকরা। ডিপো থেকে কোম্পানিতে চিংড়ি সরবরাহ না হওয়ায় ঘাটতি তৈরি হয়েছে। ফ্যাক্টরিতে পড়ে আছে রপ্তানিযোগ্য চিংড়ি। তার উপর ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগও বিঘ্নিত হচ্ছে। এরই মধ্যে বাতিল হয়েছে অনেক অর্ডার। নতুন অর্ডার দিতেও আগ্রহ হারিয়েছেন বিদেশি ক্রেতারা। শিপমেন্টগুলো ডিউ টাইমে না দেওয়ার ফলে এবং বিদেশিরা যখন প্রায় 1 সপ্তাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি, তখন তারা যে চাহিদাগুলো ছিল তারা এই ডিমান্ডগুলো অন্য দেশ থেকে নিয়ে নিয়েছে। আমরা যেহেতু ডিউ টাইমে দিতে পারিনি, এখন নতুন কন্ট্যাক্ট করার ক্ষেত্রেও বায়াররা আমাদের উপর আর ভরসা করতে পারছে না। আমাদের প্রতিদিন এই ব্যাংক ইন্টারেস্টটা দিতে হয়। এই ব্যাংক ইন্টারেস্টটা তো আমি যখন শিপমেন্ট হচ্ছে না, আমার 6 কোটি টাকার মাল আমার ফ্যাক্টরিতে পড়ে আছে, ওর ব্যাংক ইন্টারেস্ট আমাকে গুনতে হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আগের অর্ডারের পণ্য রফতানি করতে না পারায় বিপুল ক্ষতির মুখে তারা। এক্সপোর্ট করা যায় নাই, এখন বায়াররা অনেক অর্ডার ক্যান্সেল করছে, অনেকে দাম কম করছে। সব মিলিয়ে আমরা দেখতেছি প্রায় 30 কোটি টাকা আমাকে লস হয়ে যাবে। ক্ষতি কাটিয়ে উঠতে ও দ্রুত বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে কাজ চলছে বলে জানিয়েছেন সরকারি এই কর্মকর্তা। স্যাম্পল আনা, ইন্সপেকশন করা, তাদের সলিবিলিটি সার্টিফিকেট দেয়া, ইসি দেয়া, অন্যান্য যে তাদের যে ডিমান্ড থাকে ডিডিএফআইএসের পক্ষ থেকে, এটা আমরা সর্বোচ্চভাবে যত দ্রুত পারি আমরা তাদেরকে সেই সেবাটা প্রদান করব। খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের হিসাবে 2023-24 অর্থ বছরে চিংড়ি রপ্তানি হয়েছিল 15,451 মেট্রিক টন, যা থেকে আয় 1,744 কোটি টাকা। তার আগের অর্থ বছরে এই খাতে আয় ছিল 2,412 কোটি টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জয়পুরহাটে ড্রাগন বাগানে মরিচ চাষ করে সাফল্য পেয়েছেন এক তরুণ কৃষক। উন্নত জাতের মরিচ বিক্রি করে প্রতিদিন তার আয় হচ্ছে প্রায় 20,000 টাকা। কর্মসংস্থান হয়েছে আরও অনেকের। তরুণদের এই ধরনের উদ্যোগে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। পতিত জমিতে ড্রাগন চাষ করেছেন তরুণ কৃষক শিপলু। ফলের বাগান পুরোপুরি চালু হওয়ার আগে সেই জমিতেই করেছেন মরিচ চাষ, পেয়েছেন সাফল্য। খামারে কাজ করছেন স্থানীয় কৃষাণী বলছেন, এই মৌসুমে বাজারে কাঁচা মরিচের কিছুটা সংকট থাকে, দামও থাকে চড়া। তাই একই জমিতে 2 ফসল চাষের উদ্যোগে একদিকে যেমন বেড়েছে কাজের সুযোগ, তেমনি বাজারে মরিচের সরবরাহ বাড়ছে। মরিচ করছি এবং আরো সাইড দিয়ে অনেক কিছু করার প্ল্যান হচ্ছে, যে যেন পতিত যেন কোনো জায়গা না থাকে, যেন উৎপাদন পাই। এখানে যত উৎপাদন করতে পারবো তত আমাদের একটা বাড়তি একটা ইনকামের একটা সোর্স বের হয়ে যাবে। এখানে কাজ যখন হয় এটা হলো পার্মানেন্ট কাজ, তো মানে আজকে হচ্ছে কালকে হচ্ছে না এরকম না, যার কারণে এখানে কাজ করার জন্য সকলের ইচ্ছুক। এই বাগানে একসাথে অনেক কৃষক, মজুরের কাজের সুযোগ তৈরি হয়, খুশি স্থানীয়রা। প্রায় 60-70 জন কাজ করি, সবাই অনেক আনন্দের সাথে কাজ করি। আমরা এখানে সকলে একসঙ্গে কাজ করি, সকলের আন্তরিকতা আছে, এখানে মালিক শ্রমিক কোনো ভেদাভেদ নেই। 15 দিনে মানে বেতন পাই 2 বার করে, মাসে 2 বার।
বাগান মালিক জানান পতিত জমিতে আবাদ বৃদ্ধি এবং এলাকার বেকারদের কাজ দিতেই তার এমন উদ্যোগ। এখানে কিন্তু প্রায় 40 বিঘা মতো ড্রাগনের একটা বাগান আমরা অলরেডি দাঁড় করাইছি এখানে। তো এখনো কাজ কমপ্লিট করতে পারিনি, চলতেছে, কিন্তু বেশি দিন হয়নি এটা। তো তারপরও আলহামদুলিল্লাহ এখানে প্রায় 100 জনের মতো লেবার কিন্তু কাজ করতেছে। কৃষি বিভাগ বলছে তরুণ উদ্যোক্তারা স্বল্প পুঁজিতে এ ধরনের বাগান করার উদ্যোগ নিলে সার্বিক সহায়তা করা হবে। শিক্ষিত বেকার যুবকদের এ বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আধুনিক এবং রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি এবং প্রশিক্ষণ প্রদান করতেছি। বলতে গেলে প্রতিদিন 100 থেকে 150 কেজি মরিচ বাজারে যাচ্ছে। বাগান মালিক বলছেন যে বর্তমানে যে মরিচের দাম, উৎপাদন কিছুটা কম হলেও দামের কারণে তারা কিন্তু পুষিয়ে নিতে পারছেন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ইসরায়েলে হামলার হুঁশিয়ারির পর আবারও আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। স্বল্প থেকে দূরপাল্লা, হাইপারসোনিক বা ব্যালিস্টিক, অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রে সজ্জিত তেহরানের সমর ভান্ডার। মার্কিন নিষেধাজ্ঞার পরও মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি মিসাইলের মজুদ আছে এ দেশটিতে, যা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম তেল আবিবে। তেহরান তেল আবিবের দূরত্ব 1000 কিলোমিটারের বেশি হলেও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভান্ডার দিয়ে অনায়াসে ইসরায়েলি ভূখণ্ডকে অগ্নিগর্ভ বানাতে সক্ষম ইরান। শুধু তাই নয়, ইরানের এমন মিসাইলও আছে যা মাত্র 12 মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে। মার্কিন গণমাধ্যমের দাবি, ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে এমন অন্তত 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে, যার মধ্যে অন্যতম ঘন্টায় 17,000 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম সেইজিল মিসাইল। 700 কেজি ওজনের বিস্ফোরক বহন করে মিসাইলটি আঘাত হানতে পারে 2000 কিলোমিটার দূরের টার্গেটেও। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম আরেক ক্ষেপণাস্ত্র খাইবার, যা বহন করতে পারে 1500 কেজি ওজনের ওয়ারহেড। গতিবেগ বেশি থাকে এসব মিসাইল প্রতিহত করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ইরানের সমর ভান্ডারে আছে গাদার, এমাদ, সাহাব, এমনকি রাদের মতো ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়েও 5 গুণ গতিতে ছুটতে সক্ষম রয়েছে এমন হাইপারসনিক মিসাইলও, যেগুলো দিয়ে তেল আবিব তো বটেই, আঘাত হানা যাবে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে। তেহরানের অত্যাধুনিক ড্রোনের বহরে আছে আবাবিল, আরাশ, কারার, কিয়ান এবং মহাজের সিরিজের মনুষ্যবিহীন আকাশযান, যা দিয়ে শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে নির্ভুলভাবে আঘাত হানা যাবে লক্ষ্যে। অনিক রহমান, যমুনা নিউজ।